আম্মা নামে একজন নামকরা ধোসা বিক্রেতা ছিল। আম্মার দোকানে ছিল গ্রামের পাশেই। সূর্যের প্রথম আলো আসার সাথেই আম্মার দোকান খুলে যেত, আর সেখানে সব সময় খদ্দেরের ভিড় লেগেই থাকতো। আম্মা, আপনার ধোসা তো একেবারে লাজবাব। কি জানি কেমন করে আপনি এত ভালো ধোসা বানিয়ে ফেলেন। নিজের খরিদ্দারের থেকে এত ভালো ধোসার প্রশংসা শুনে আম্মা খুব খুশি হয়ে যেতেন। আমার বেশিরভাগ খরিদ্দার সকাল সকাল জল খাবারে ধোসা খেতেই পছন্দ করত। আরে আম্মা, একটা স্পেশাল মাইসুর মশলা ধোসা। বসো বসো, এখনই দিচ্ছি। আম্মা তার সমস্ত খরিদ্দারদের খুব ভালোভাবেই বসাতো আর তাদের সাথে গল্পও করত। সময় চলতে থাকলো, আর সময়ের সাথে সাথে আম্মার দোকানও অনেক বড় হয়ে গেল এবং আম্মার সাহায্য করার জন্য আরও দুজন মহিলাকে কাজে রেখেছিল। তারপর আম্মা বসে বসে খরিদ্দারদের কাছ থেকে টাকা নিত আর তাদের সাথে কথা বলতো। আম্মার সাহায্যকারী মহিলাদের মধ্যে একজন ছিল বিনা, যার সবসময় নজর থাকতো আম্মার টাকা পয়সার ওপর। এখানে আমরা দুজন সারাদিন শুধু কাজ করতে থাকি, আর আম্মাকে দেখো সারাদিন শুধু টাকা গুনে যাচ্ছে। আর আমরা কি পাই বলো তো? আমরা তো আমাদের মাইনে পেয়ে যাই। ওই দিয়ে কিছু কাজ হয় নাকি? ওইদিকে দেখ, আম্মাকে দেখ, সারাদিন টাকা গুনে যাচ্ছে। এসব ওনার রোজগারের টাকা। বছরের পর বছর তিনি এত পরিশ্রম করেছেন, তার ফলস্বরূপ এই দোকানটা এত বড় হয়েছে। আমি তো তোকে সেটাই বোঝানোর চেষ্টা করে চলেছি। আমাদের নিজেদের দোকান তৈরি করে পরিশ্রম করা উচিত। না রে বাবা না, এসব আমার দ্বারা হবে না। আমার জন্য এই মাইনেই তো ঠিক আছে রে। বিনা অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লক্ষ্মী তার কোনো কথাই শুনতে চাইল না। বিনা অনেক দিন ধরে তার নিজের দোকান করার কথা ভাবতে লাগলো। অবশেষে একদিন বিনা তার নিজের ধোসার দোকান খুলেই ফেলল। আম্মার 10 টাকা করে ধোসা বিক্রি করত, কিন্তু বিনা ধোসার দাম 8 টাকা করে দিয়েছিল। আস্তে আস্তে বিনার দোকানে সব খরিদ্দারের ভিড় লেগে গেল। এই দেখে বিনা খুব আনন্দ পেল, কিন্তু শীঘ্রই তার মধ্যে অহংকার এসে গেল। আম্মা খুবই সাধারণ ছিল এবং সে তার খরিদ্দারদের সাথে খুব ভদ্রভাবে কথা বলতো, কিন্তু বিনার অহংকার খুবই বেড়ে গিয়েছিল। দিদি, একটা মশলা ধোসা দিন তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোমাকে কিন্তু 10 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে দিদি। বিনা সব সময় তার খরিদ্দারদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখতো। এই নাও তোমার মশলা ধোসা। দিদি, আমাকে ওই সবুজ চাটনিটা একটু দাও না। দিলাম তো সবুজ চাটনি, আর কত দেব? বিনা মাঝে মধ্যেই ছোটখাটো ব্যাপার নিয়ে তার খরিদ্দারদের সঙ্গে ঝগড়া করত। কিছুদিন পরে বিনার অহংকার এত বেড়ে গেল যে সে ভাবল সে যাই করুক না কেন খদ্দের তার কাছেই আসবে। কেননা আমার ধোসার দাম কম, তাই সব খরিদ্দার আমার কাছেই আসবে। রোজ রোজ সকাল 6টায় দোকান খুলে আমি পরিশ্রান্ত হয়ে গেছি। একটা কাজ করি, কাল থেকে 6:30 থেকে 7টায় দোকান খুলবো। যদি খরিদ্দারদের অপেক্ষা করতে হয় তাতে আমার কি? আমার তো ভালোভাবে ঘুমটা হয়ে যাবে। পরের দিন সকালে রোজের মতন আমার দোকান ঠিক সকাল 6টায় খুলে গেল, কিন্তু বিনার দোকান বন্ধ ছিল। এই দেখে সব খরিদ্দার আম্মার দোকানে চলে গেল। গ্রাহকদের ভিড় দেখে আম্মা বুদ্ধি করে নিজের দোকানের ধোসার দাম 8 টাকা করে দিল। 7:30টায় বিনা দোকান খুলল। খরিদ্দাররা যখন দোকানে গেল তখন দেখলো দুটো দোকানেরই একই দাম। এটা দেখে, আরে বাহ, আম্মাও ধোসার দাম কমিয়ে দিয়েছে। অনেক দিন হয়ে গেল আমরা আম্মার ধোসা খাইনি। তারপর সারা দিন আম্মার দোকানে খরিদ্দারদের ভিড় লেগেই থাকলো, আর এদিকে বিনার দোকানে 1-2জন খরিদ্দার আসছিল। বিনা মনে মনে খুব জ্বলছিল, আর সেই কারণেই সে খরিদ্দারদের ওপর আরো বেশি চেঁচামেচি করে ফেললো। চাই না তোমার ধোসা আমি, তুমিই খাও। সব খরিদ্দার আম্মার দোকানেই চলে গেল। আজ আম্মা খুব আনন্দ পেল, কেননা আবারও তার দোকান খুব ভালোভাবে চলছিল। কিন্তু বিনা হিংসায় আম্মার ওপর জ্বলছিল। বাচ্চারা,
এই গল্পে আম্মা কিছুই করলো না, কিন্তু বিনার অহংকার তার নিজের ভালো ব্যবসাটাকেও নষ্ট করে দিল। যদি ও প্রথম থেকেই খরিদ্দারদের সাথে ভালো ব্যবহার করত আর অহংকার না দেখাতো, তাহলে আজ ওর ব্যবসাও খুব ভালোভাবে চলতো। এই জন্যই বলে অহংকার পতনের মূল কারণ। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয় আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয় তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল, কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে
মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো, আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত। এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্ততপক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। নন্দীপুরে একটাই মুদি দোকান ছিল, যার ওনারের নাম হলো নন্দা। আরে এ কি নন্দা, এ তো শুধু এক মুঠো ধান, এখন কি তুমি এর থেকেও কমাবে? হ্যাঁ হ্যাঁ, কেন করব না? এইভাবেই যদি সারাদিনে প্রত্যেককে এক মুঠো করে ধান বেশি দিয়ে দিই, তাহলে আমার ব্যবসা তো বন্ধই হয়ে যাবে। পুরো নন্দীপুরেই নন্দার কিপটেমোর কথা সবাই জানত। নন্দা তার স্বামী ধানিরামকেও দাবিয়ে রাখত, আর তাদের ছেলে দীপকেরও কখনো কোনো ইচ্ছে পূরণ হয়নি। বাবা, সামনের মাসে আমার জন্মদিন আসছে। তুমি তো বলেছিলে যে তুমি আমার জন্য নতুন সাইকেল কিনে আনবে। তুমি এইবারে আমার জন্য সাইকেল আনবে তো? কোনো দরকার নেই নতুন সাইকেলের। কিন্তু তোমরা বলেছিলে তো। ও যখন এত বায়না করছে তাহলে ওকে কিনেই দি। নতুন সাইকেল টাইকেল মানে তো শুধু টাকা নষ্ট করা। আরে 4 বছর আগেই তো নতুন সাইকেল দিয়েছিলাম। কিন্তু মা, 4 বছর আগে আমি এইটুকু ছিলাম, আর এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি ওই সাইকেলটা আর চালাতে পারি না। আহা, এসেছে আমাকে শেখাতে যে তুমি বড় হয়ে গেছো, যেন আমি তো কোনোদিন ছোটই ছিলাম না। কিন্তু মা, আমার কথাটা তো শোনো। আমি বলে দিয়েছি তো, ব্যাস। বেচারা দীপক তার বাবার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওনার কোনো সাহস ছিল না নন্দার ওপরে একটাও কথা বলার। আর তারপর রেগে গিয়ে দীপক বাড়ির থেকে বেরিয়ে গেল। দীপক উদাস হয়ে একটা গাছের নিচে বসেছিল। সেই সময় তার 2 বন্ধু নকুল আর সোহম সেখানে এলো। কি হয়েছে? মা বাবার কাছে মার খেয়েছিস? না, তাহলে কি হয়েছে? কেন এখানে মুখ নিচু করে বসে আছিস? আর কি হবে, এবারেও মা নতুন সাইকেল দেবে না বলে বারণ করে দিল। তুই আর তোর ওই মা, উনি এত কিপটে কেন রে? জানি না রে, এই গ্রামে আমাদের এত বড় দোকান আছে, আর এই আমি যে প্রত্যেক দিন একটা চকলেট পর্যন্ত খেতে পাই না। তাতে কি, না বলেই খেয়ে নে। না না, যদি মা জানতে পেরে যায় তাহলে মা আমাকে খুব মারবে। না রে ভাই, না, আমি মার খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, এই নে, তুই আমার টফি খেয়ে নে, আমি বাবাকে বলে আরো আনিয়ে নেব। বন্ধুর দেওয়া টফিটা দীপক খেয়ে নিল, আর সে বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে সে তার বাবার কাছে বসে সাইকেল কিনে দেওয়ার জন্য বাবাকে পটাতে লাগলো। কি তখন থেকে খুশুর ফুসুর চলছে তোমাদের? কিছুই নয়। ঠিক আছে, এসো খাবার খেতে বসো। নন্দা 3 জনের জন্য খাবার বাড়ল, আর 3 জনের প্লেটেই সে গুনে গুনে 2টো করেই রুটি দিল। 3 জন খেতে শুরু করলো। কিছুক্ষণ পর, নন্দা, একটু ঘি দাও আমায়। ঘি তো আমি রুটির মধ্যে ভালো করেই দিয়েছি। আর একটু আমায় দাও না। না না, একদম না। তুমি কি জানো না যে ঘিয়ের কত দাম? বেচারা ধনীরাম এই সব শুনে
চুপচাপ নিজের খাবার খেতে লাগলো। এমনিতে নন্দা খুবই কিপটে ছিল, কিন্তু সে রোজ সকালে ভগবানের সামনে বিশুদ্ধ দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতো। এইবার ভগবান তার প্রার্থনা শুনলেন আর উনি নিজে প্রকট হলেন। আরে বাবা রে, ভগবান রে, জয় হোক, ভগবানের জয় হোক। নন্দা ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। ওঠো নন্দা পুত্রী, তুমি রোজ আমাকে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ দাও। এটা হলো তোমার উদারতা। এই উদারতায় খুশি হয়ে আমি তোমাকে সোনা দিতে চাই। হ্যাঁ, সোনা? আমি তোমাকে একটা জাদুর সিন্দুক দেব, যার মধ্যে এত সোনা থাকবে যা তোমার কল্পনাতীত। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি তোমার কাছে কেউ টাকা চাইতে আসে আর তুমি তোমার কিপটিমির কারণে তাকে মানা করে দাও, তাহলে জাদুর সিন্দুক উধাও হয়ে যাবে। তুমি কি এই শর্তে রাজি? হ্যাঁ হ্যাঁ, এত সোনা দানা থাকলে তাহলে কে টাকা দেবার জন্য এত ভাববে? ভগবান একটু হাসলেন আর উনি নন্দাকে সেই জাদু সিন্দুক দিয়ে দিলেন। যেই না নন্দা সেই জাদু সিন্দুক খুলল, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। তারপর নন্দা সেই জাদু সিন্দুক নিজের আলমারিতে রেখে দিল আর রোজের মতোই সে তার ছেলে ও স্বামীর জন্য রান্না করতে শুরু করে দিল। কিন্তু এবার সে খুব খুশি ছিল। সকাল গড়িয়ে দুপুর হলো আর ধনীরাম দীপককে স্কুল থেকে নিয়ে এলেন। ধনীরাম নন্দার কাছে গেল। নন্দা, আমি বলছিলাম যে দীপকের জন্মদিন তো এসেই গেল, আর এবার ওকে একটা সাইকেল আমাদের কিনে দেওয়া উচিত। আর প্রত্যেকবারের মতো নতুন সাইকেলের কথা শুনে না, একদম না। এই বলেই নন্দা চুপ করে গেল। জাদু সিন্দুকের কথা তার মনে পড়ল আর তখন সেই মুহূর্তে সে আলমারির দিকে গেল। সেই সিন্দুক উধাও হয়ে গিয়েছিল। হায় রে আমার জাদু সিন্দুক! সকালবেলায় তো ভগবান আমাকে দিল, আর দুপুর বেলার মধ্যেই উধাও হয়ে গেল। তারপর নন্দা ধনীরাম আর দীপককে সকালের ঘটনা খুলে বলল আর সে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। ভগবানের দেওয়া ধন সম্পদ নন্দার হাতছাড়া হয়ে গিয়েছিল, আর সেটাও শুধুমাত্র তার কিপটেমোর জন্য। সেই জন্যই কথায় আছে, সময় থাকতেই স্বভাব পরিবর্তন করা উচিত, নয়তো পস্তাতে হতে পারে। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো। গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি
বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয় আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয় তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল। কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো, আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত, এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্ততপক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। ঘি চাই, ঘি, ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর। ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করলো আর সে আনন্দে এগিয়ে যেতে থাকলো। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল, আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল, আর এখন ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল, আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো।
বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘির খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছলো আরও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল। আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করলো। যত পরিমাণে ঘি তৈরি হলো ওর পাত্রও ভর্তি হতে থাকলো। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল, আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো? পাত্রটা তো আজকেও পুরো ভরলো না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায় তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতির তেলের পাত্র নিয়ে এলো আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি ঘি চাই গো কারোর। খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি, 1 কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশিই নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল আর ও এগিয়ে যেতে থাকলো। আর এভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো আর ও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করলো। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেলো। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম, এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতির তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে। আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো।
সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে। আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোলো, দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো, চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল, আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকত, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী, আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল, আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল। লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে, তোমরা দুজন যদি এভাবে কাঁদো বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে, আরো চিকিৎসাও করাতে হবে, কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি। তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থা জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনের দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা,
ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা, ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের, এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা, এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ, একদম। দুই ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো, তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো, তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরে নয়, সোনার। সোনার ইডলি। লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবার চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী দুটো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো দুটো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক। এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে আর সব সময় খুশি থাকো। বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকত, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল। লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে। তোমরা দুজন যদি এভাবে কাঁদো, বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে!
যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে আর চিকিৎসাও করাতে হবে, কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি। তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থার জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনে দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা, ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের। এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা, এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ একদম। 2 ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরের নয়, সোনার। সোনার ইডলি! লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবার চিকিৎসা করাতে পারবো।
হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী দুটো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল, আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো দুটো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক। এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে, আর সব সময় খুশি থাকো।